উপনির্বাচন যে 4টি কেন্দ্রে সেই বিষয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে। মূল বক্তব্যটা হচ্ছে এই যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল আগরতলায় আসছেন, ত্রিপুরায় আসছেন। ত্রিপুরার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পক্ষে তাদের সমর্থনে ভোট দেওয়ার অনুরোধ করবেন। একটি রোড শো হবে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন। আর আমরা যেটা খুব স্পষ্টভাবে বলতে চাই, এ বিষয়ে আরো বিস্তারিত আমরা নিশ্চিতভাবে বলব। আরেকটি কথা অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে যে বারবার বলা সত্ত্বেও নির্বাচন কমিশনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার শাখা এখানে সভাপতি রয়েছেন সুবল ভৌমিক, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এই নিয়ে চতুর্থবার চিঠি দিচ্ছে। যে চিঠি দেওয়া হয়েছে যে এটা কি হচ্ছে, নির্বাচন কমিশনকে বারবার বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে ভয় পেয়ে আমাদের প্রচার, আমাদের প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, হোর্ডিং ছিঁড়ে দিচ্ছে, বারবার ছিঁড়ে দিচ্ছে। 3বার হয়ে গেছে, 4বার হয়ে যাচ্ছে। তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি এবং বিজেপিও অনুভব করছে যে ত্রিপুরার ময়দানে, আগরতলায়, গোটা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির কাছে থ্রেট। বিজেপি যাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়ে আমাদের প্রার্থীদের প্রচারে বিঘ্ন ঘটাচ্ছে। ফলে আজ আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে টাউন বরদোয়ালি থেকে শুরু করে বাকি একাধিক জায়গায় আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটছে এবং যতক্ষণ না তৃণমূল নেতৃত্ব এর প্রতিবাদ করছেন, যতক্ষণ না তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে হইচই করছেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ দেখেও দেখছে না। পুলিশ বিজেপি কর্মীদের এই কাজ করতে দিচ্ছে। একটি ক্ষেত্রে মামলা করেছে, ওরা কাগজে কলমে বলছে মামলা করেছে। বিজেপির একজন ওই পতাকা ছিঁড়ছিল। বাস্তব হচ্ছে ওখানে আবার তৃণমূল কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে যে সাবধানে থাকি, সেসব কমপ্লেন তৃণমূল করা যাবে না। ফলে তারা ওখানে হুমকি দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা কাজ করছেন তাদের চাপে ফেলার চেষ্টা করছে। পুলিশ রুটিন বক্তব্য রাখছে, আমরা এই নজর রাখছি, আমাদের এই মোবাইল ভ্যান রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে। কোথায় রয়েছে? যদি বিজেপির কর্মীরা এসে তৃণমূলের প্রার্থীদের প্রচারের জিনিসপত্র ভেঙে দেয়, নষ্ট করে দেয়, ছিঁড়ে দেয়, তো পুলিশ তখন কি করছে? একে তো পুরো দস্তুর অরাজকতা চলছে ত্রিপুরা জুড়ে এবং এমন কিছু দেখা যাচ্ছে যেমন কি এখানে হাসপাতালেও অচলাবস্থা তৈরি হয়েছে। মানে এমন একটা সময় উপনির্বাচনটা হচ্ছে, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই যে মুখ্যমন্ত্রী বদল হয়েছে ত্রিপুরা, এটাই প্রমাণ হচ্ছে যে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস যা যা অভিযোগ করেছে সেগুলি ঠিক। মুখ্যমন্ত্রী বদল হয় কেন? বয়সজনিত কারণে তো বদল হয়নি। বদল তো হয়েছে সরকারের অপদার্থতা আর বিজেপির গোষ্ঠীবাজির জন্য। আমাদের পরিষ্কার বক্তব্য, মুখ্যমন্ত্রী বদল মানে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ মান্যতা পাচ্ছে এবং বিজেপি মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে। আমরা সরকারের বদল চাই। আমরা মনে করি মুখ্যমন্ত্রী বদল নয়, এই সরকার এখানে এইভাবে আর না থেকে তারা মানুষের কাছে নতুনভাবে রায় নিক। আর এই উপনির্বাচন আমরা পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, যারা মনে করেন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ
কৃষকের সার দাম বাড়ানো সঠিক, আপনি চান দাম বাড়ুক, আপনারা বিজেপিকে ভোট দিন। যারা মনে করেন জনবিরোধী নীতি চলবে তারা বিজেপিকে ভোট দিন। আর যারা মনে করবেন যে না, বিজেপির অপশাসন ত্রিপুরার বুক থেকে শেষ করতে হবে, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কারণ প্রকৃত ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক বিকল্প যারা উপহার দিতে পারে তারা তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মানুষ এত চক্রান্ত, এত প্রতিহিংসা, এত কুৎসা, এত কিছুর পরেও নিজেদের অভিজ্ঞতা থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে চলেছে। কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে যত রকম 50টা, 60টা, 70টা স্কিম, ত্রিপুরার মানুষ তৃণমূলকে একবার ভরসা করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। বাংলায় যতগুলি স্কিম হচ্ছে ত্রিপুরায় ততগুলি স্কিম হবে। তার পাশাপাশি ত্রিপুরার যে নিজস্ব সমস্যা, 10,323 জন শিক্ষকের সমস্যা, এখন এই হসপিটালের সমস্যা, অন্যান্য যা যা সমস্যা আছে সেগুলি আমরা বাস্তব ভিত্তিতে সমাধানের চেষ্টা করব। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 দফায় ত্রিপুরায় প্রচার করবেন। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে নতুন ত্রিপুরা গড়ার কাজ তৃণমূল কংগ্রেস শুরু করেছে। আপনারা জানেন, পুরো ভোটে মাত্র 2-2.5 মাস সময়ে 20 থেকে কোথাও কোথাও 25-26% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ মানুষ চাইছেন ওই প্রবল সন্ত্রাস, ওই প্রবল হুজ্জুতির মধ্যে দাঁড়িয়েও মানুষ তৃণমূলকে চেয়েছেন মাত্র 2-2.5 মাস সময়ের মধ্যে। এবারের এই 4টি কেন্দ্রে উপনির্বাচন, এর প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। কাল প্রথম দফায় তিনি রোড শো করবেন, মানুষের সামনে থাকবেন, বিস্তারিতটা রুট ইত্যাদি রাজীব আপনাদের বলছেন, এবং যেখানে শেষ হবে সেখানে সভা করবেন। এরপর ত্রিপুরা শাখা তাকে আরো অনুরোধ করেছে, যদি তিনি তাকে দিল্লিতেও জরুরি কাজে যেতে হবে, ত্রিপুরা শাখা অনুরোধ করেছে। ত্রিপুরার মানুষ চাইছেন আরো একবার অভিষেক যদি আসেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং ত্রিপুরার বিকল্প সন্ধানী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নতুন প্রজন্ম, সিনিয়র জুনিয়র সবাই আরেকটিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় চাইছে। আমরা চেষ্টা করছি 20 জুন অভিষেকের 2টি জনসভা যাতে ত্রিপুরায় করা যায়। আমাদের এ ব্যাপারে বিস্তারিত বক্তব্য, কেন তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান আমরা নিশ্চিতভাবে আপনাদের জানাবো। আমি রাজীবকে অনুরোধ করব, কালকের রোড শো সুবলদা বলে দিচ্ছেন, কালকের রোড শোর ডিটেলটা একটু সুবলদা রুটটা বলবেন। আপনারা জানেন এই রাজ্যে 4খানা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। কুণালদা বললেন আপনাদের সমস্ত কিছু বিস্তারিত, কিন্তু আমরা যেটা প্রত্যক্ষ করেছি বা যেটা আমরা আশা করছি যে নির্বাচন কমিশন, এটা তো স্টেট নির্বাচন কমিশন না, স্টেট ইলেকশন কমিশন না, এটা ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে ইসিআই এর কি ভূমিকা, সেটা নিয়ে আমরা বারবার কেন চিঠি লিখতে হবে? এটা তো ওদের দায়িত্ব। আমরা চিঠি লিখছি, ওনারা একটা চিঠি রিপ্লাই দিচ্ছেন, বাস্তবে কোনো অ্যাকশন হচ্ছে। এখনো দেখা যাচ্ছে যে 4টে বিধানসভা কেন্দ্রে, বিশেষ করে আগরতলা 2টো এবং সুরমা কেন্দ্রে প্রতিনিয়তই একটা বাইক বাহিনীর দাপট, হেলমেট বাহিনীর দাপট, এবং এমন কিছু কিছু ঘটনা হচ্ছে যেগুলো আমাদের প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া এবং বিভিন্নভাবে আমাদের কত হাজার ফ্ল্যাগ ফেস্টুন যে নষ্ট করা হয়েছে। তো এগুলো আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বেরিয়েছে, সবাই দেখে। আমরা আমাদের এই প্রচারের ঠিক
এই মুহূর্তে আমাদের আগামীকালকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি ভারতবর্ষের যুব আইকন, সারা রাজ্যের মানুষ যার প্রত্যাশায় বসে আছে যে উনি এসে কি বলেন আমাদের। কারণ জানেন, প্রথম দিন থেকে উনি নিজেও ওনার কনভয়া বারবার আক্রান্ত হয়েছে। উনি ত্রিপুরাকে মনিটরিং করছেন দায়িত্ব নিয়ে, এবং প্রতিনিয়ত ত্রিপুরার সংগঠনকে শক্তিশালী করা, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থেকে উনি লড়াই করে যাচ্ছেন আমাদের সঙ্গে ত্রিপুরাকে এই বিজেপির হাত থেকে মুক্ত করার জন্য। উনি আগামীকাল আসছেন এবং আগামীকাল শুরু হবে আমাদের কর্মসূচিটা। উনি একটা রোড শো করবেন, ওনার সঙ্গে হাজার হাজার যারা এই তৃণমূলের কর্মী সমর্থক পা মেলাবেন। উনি এই রোড শোতে আমরা এই মেলার মাঠে শুরুটা হচ্ছে মেলার মাঠে গান্ধীঘাট থেকে মেলার মাঠে গান্ধীঘাট থেকে রোড শোটা শুরু হবে, 12টায় শুরু হবে। তো সেখান থেকে সেই রোড শোটা শেষ হবে আমাদের জিবি বাজারে। এইটুকু রাস্তায় উনি রোড শো করবেন, ওর সঙ্গে আমাদের হাজার হাজার কর্মী সমর্থকরা পা মেলাবে। এখন জিবি বাজারে আমাদের শেষে একটা সভা উনি করবেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি একটা বক্তব্য রাখবেন, একটা মেসেজ দেবেন, যার অপেক্ষায় সারা রাজ্যবাসী তাকিয়ে আছে। এই কর্মসূচির পরেও আমাদের যেটা বললেন, কুণালদা বললেন যে উনি আবার 20 তারিখে আবার যেটা আমাদের সুরমা এবং যুবরাজনগরে উনি আসবেন। এবারে যে রোড শো হবে, এবারে যে ওনার সঙ্গে আমরা পায়ে পা মেলাবো, এটা হচ্ছে দুটো বিধানসভা কেন্দ্র, ভোরদুয়ালি এবং জয় আগরতলা, দুটো বিধানসভা কেন্দ্রেই উনি যাচ্ছেন। এই রোড শোর মাধ্যমে ওনার এবং বক্তব্যের মাধ্যমে উনি একটা মেসেজ দিচ্ছেন এই নির্বাচনের যে গুরুত্বটা, কিসের জন্য মানে এই নির্বাচনে তৃণমূলকে জয়ী করতে হবে, সেটা উনি ওনার বক্তব্যের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আবেদন রাখেন। আপনাদের আর দুটো বিষয় একটু স্পষ্টভাবে জানিয়ে দিই। সেটা হচ্ছে এই নির্বাচন, উপনির্বাচন যেটি ত্রিপুরায় হচ্ছে, এটির আমরা চাইব ত্রিপুরার মানুষ, সচেতন মানুষ এটা সম্পূর্ণভাবে তারা একটা সিদ্ধান্ত নেন যে যারা একদম মন থেকে মনে করবেন দাম বাড়ুক, পেট্রোলের দাম বাড়ুক, ডিজেলের দাম বাড়ুক, রান্নার গ্যাসের দাম বাড়ুক, জীবন বীমা এলআইসি বেসরকারি হাতে চলে যাক, যারা মনে করবেন যে এগুলোই ঠিক, তারা বিজেপিকে ভোট দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা এই অপশাসন এবং জনবিরোধী নীতিটা সমর্থন করবেন না, বিরোধিতা করবেন, আমি অনুরোধ করব কংগ্রেসকে ভোট দেবেন না। কারণ আজ সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেস বিজেপির মূল চ্যালেঞ্জার হিসেবে উঠে আসছে এবং কংগ্রেসকে ভোট দেবেন না। বামপন্থীদের তো আপনারা এতদিন দেখেছেন, একটিবার তৃণমূলকে পরীক্ষা করে দেখুন। আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল যদি আপনি খোলেন, পশ্চিমবঙ্গের কাগজগুলো যদি খোলেন, তাহলে দেখবেন সেখানে বিজেপির বক্তব্য ঢালাওভাবে ছাপা হয়। তার প্রমাণ এটাই প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে, বাংলায় দিলীপ ঘোষ বলে একজন প্রাণী আছে। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে যে জায়গাটায় বাগানে হাঁটতে হাঁটতে রোজ পশ্চিমবঙ্গ সরকারকে সমালোচনা করেন, আপনারা দেখেন না, ওই বাগানটাও মমতা ব্যানার্জির তৈরি করে দেয়া। ওটা এখন একটা অন্যতম পর্যটন কেন্দ্র। কিন্তু আপনি ত্রিপুরায় পারবেন না। সাংবাদিক বন্ধুরা, আপনারা এখান থেকে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল, পশ্চিমবঙ্গের কাগজ তৃণমূলের বিরুদ্ধে যা ইচ্ছে লিখে চলেছে। মানুষ শুনছে না, মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে। কিন্তু আমরা একটা চ্যানেলের গায়ে, একটা কাগজের গায়ে হাত পড়েনি, হাত পড়বে না। আর এখানে আপনি যদি বিজেপির বিরুদ্ধে খবর দেখাতে যান, আপনার কি কি হয় সে তো প্রতিবাদী কলমের অফিসে গিয়েই আমরা দেখে এসেছি। ভাঙচুর করে ঢুকে, ফলে পশ্চিমবঙ্গে যদি দেখেন পশ্চিমবঙ্গ নিয়ে কেউ কোনো সমালোচনাও করছে, ধরে নেবেন সেটাও পশ্চিমবঙ্গে গণতন্ত্রটা আছে।
ত্রিপুরায় সেটা নেই। ত্রিপুরায় মিডিয়ায় আপনি হাত খুলে সরকারের সমালোচনাই করতে পারবেন না। আমি সিপিএম এর বন্ধুদের বলবো, কংগ্রেসের বন্ধুদের বলবো, এবং তার সঙ্গে আজকে আদি বিজেপি বা তৎকাল বিজেপির যে অংশটা আছে, বিজেপির একাংশকেও বলবো, যারা এই সরকারকে সমর্থন করছেন না, তারা সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। কারণ তৃণমূল কংগ্রেস আপনাকে এমন একটি বিকল্প শক্তি উপহার দেবে, যে শক্তি ত্রিপুরায় ত্রিপুরাবাসীর পাশে থাকবে। আর এই শক্তি নিয়ে পশ্চিমবঙ্গ ত্রিপুরা হাতে হাত মিলিয়ে 2024 সালে কেন্দ্রে একটা সুস্থ জনমুখী নীতির বিকল্প শক্তিকে একটা বড়সড় ফ্যাক্টর হয়ে উঠবে। এই বার্তা নিয়ে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। ত্রিপুরাবাসীকে অনুরোধ, যে যাকে এতভাবে এই অভিষেক, তাকে কি ভাবে আক্রমণ করেছে এই বিজেপি। 2021 সাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পর যদি কাউকে আক্রমণ করে থাকে বিজেপি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত রকম রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করেছে তার উপর, কিন্তু তার কণ্ঠ রোধ করতে পারেনি। তাকে এজেন্সি দিয়ে ডেকে পাঠিয়েছে। দীর্ঘক্ষণ এজেন্সিতে বসে থাকার পরেও যথাযথ সহযোগিতা করার পরে বেরিয়ে এসে মাথা উঁচু করে সাংবাদিক বৈঠক করেছে যিনি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত দিক থেকে আক্রমণ করে চলেছে ভারতীয় জনতা পার্টি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মাথা উঁচু করে এই লড়াইটা নিয়ে চলেছেন। শুধু বাংলা নয়, বিজেপির চিন্তা হচ্ছে তৃণমূল বিভিন্ন জায়গায় যাচ্ছে। মাত্র 2 মাসে 20%, 24%, কোন জায়গায় 27% পর্যন্ত ভোট পেয়েছে এই পুরো ভোটে। ফলে অভিষেক আসছেন কালকে। ত্রিপুরার মানুষকে আমরা ধন্যবাদ দেব, কারণ ইতিমধ্যেই তার যা সাড়া, তার যা উন্মাদনা, তাতে আমরা এটা অনুভব করছি। দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় বারবার জানাচ্ছেন, সভাপতি রাজ্যের তৃণমূলের সুবল ভৌমিক, শাখা সংগঠনের প্রধানরা প্রত্যেকে জানাচ্ছেন যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া, কৌতূহল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। ফলে আমরা সকলের কাছে অনুরোধ করব একটা সুস্থ বিকল্পের জন্য আপনারা কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, তাতে আসুন, সামিল হন। আমরা একটা ধর্ম নিরপেক্ষ, পরধর্ম সহিষ্ণু, এলাকা স্থানীয় উন্নয়নমুখী, রাজ্যের সার্বিক উন্নয়নমুখী গণতান্ত্রিক একটা শক্তিকে জেতান। ভিক্ষে নয় চাইছি ঋণ, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ফলে আমাদের পরিষ্কার প্রার্থনা আপনাদের কাছে, যারা চাইবেন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বেশি করতে, যান বিজেপিকে গিয়ে ভোট দিন। আর যারা বিরোধিতা করতে চাইবেন, কংগ্রেস, সিপিএমকে যারা এতদিন ধরে ভোট দিয়ে এসছেন, মনে রাখবেন পশ্চিমবঙ্গে সিপিএম এখন শূন্যে পরিণত হয়েছে। শূন্য। সিপিএম, কংগ্রেস শূন্য, সময়ের সঙ্গে তাল রাখতে পারছে না। এবং বিজেপি কর্মীরা কোন দিকে যাবেন? একটা সরকারের হয়ে কথা বলছিলেন, মুখ্যমন্ত্রী বদলে গেল। অর্থাৎ আপনারা মেনে নিচ্ছেন যে এই সরকার ঠিক মতো চলছে না। আমি গতবার, সুবলদা ছিলেন, আমরা বারবার একটা দাবি করেছি বিজেপির কাছে, সে উত্তর এখনো পাইনি। মুখ্যমন্ত্রী বদল হলো কেন? ভারতীয় জনতা পার্টি জবাব দাও। বয়স হয়নি, অসুস্থ নয়, তাহলে বিপ্লবদেরকে সরিয়ে দেওয়া হলো কেন? কারণ এক, অপশাসন, মানুষ বিরক্ত, ব্যর্থ সরকার, তাই মুখ বদলাতে হয়েছে। আর 2, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা আবারও এখনো বলছি, মুখ্যমন্ত্রী বদলাতে হলো কেন? বিজেপি কৈফিয়ত দাও, বিজেপি জবাব দাও। আর মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে শুধুমাত্র তৃণমূলের চাপে। কারণ এতদিন তো সিপিএম ছিল, বিরোধী দল ছিল তো কংগ্রেস। মুখ্যমন্ত্রী বদলের তো দরকার হয়নি। যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদার্পণ, যেদিন থেকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের জেগে ওঠা, যেদিন
2-2.5 মাসের মধ্যে 24% ভোট, তখন থেকে বিজেপি চাপে এবং মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে। আমরা সরকারের বদল চাই। এই সরকারের আর একদিন ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই। মুখ্যমন্ত্রী বদলের মধ্যে দিয়ে তারা মেনে নিয়েছেন যে এই সরকার চলছে না, ফলে তারা নতুন করে মানুষের রায় নিন। সামনে 4টি উপনির্বাচন, তৃণমূল কংগ্রেস লড়ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সবিস্তারে আগামীকাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন, আমরা মানুষকে অনুরোধ করব নিজেরা আসুন, সামিল হন, চোখে দেখুন এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের মিছিলে পা মিলিয়ে নতুন ত্রিপুরা গড়ে তুলতে আমাদের সকলে হাতে হাত মিলিয়ে আসুন, আমরা চেষ্টা করি। Now I have a question. The chief seems directly alleged that West Bengal has started mini Pakistan of the recent decision. Another is brought the allegation of ED being used against Abhishek Banerjee. Today, You see, I assume you know that Home Ministry, Central Home Ministry, headed by Honorable Amit Shah ji, they have issued an advisory. They have issued an advisory regarding this post-Nupur Sharma statements, etc. So that advisory was not only for West Bengal, that advisory was for the entire nation, including the double engine states headed by Bharatiya Janata Party, including the states headed by Congress, including the state headed by Communist Party. ফলে যে ঘটনা বিজেপির কারুর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য হয়েছে, তার সঙ্গে শুধু পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। যদি হতো তাহলে অমিত শাহজি যে অ্যাডভাইসারি দিচ্ছেন, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি যে পদক্ষেপ নিতে বলছেন, তাহলে তো সেটা শুধু পশ্চিমবঙ্গকে বলতেন। তাহলে যোগী রাজ্যে বললেন কেন? তাহলে রাঁচিকে বললেন কেন? তাহলে এমন রাজ্যগুলিকে বলছেন কেন যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই? এমন রাজ্যে প্রাণহানি ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই। পশ্চিমবঙ্গ ভালো আছে, পশ্চিমবঙ্গ কন্ট্রোলে আছে। পশ্চিমবঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেস হাতে হাত মিলিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। বিষ ঢালছে বিজেপি, আর নিজের নাক কেটে পরে ছত্রভঙ্গ করা, বিধানসভায় শূন্য পাওয়া 3 পিস মাল, তারা ওই চক্রান্তে হাত মেলাচ্ছে, তাদের এক শরীর। ফলে পশ্চিমবঙ্গের নিয়ে যে কুৎসা হচ্ছে, এটা বিজেপি আগে বলুক, তাহলে অ্যাডভাইসারিটা কেন সারা দেশে দেওয়া হল? They should answer it. They must answer it. That advisory was for every state, especially including double engine states. So, পরিষ্কার কথা, পশ্চিমবঙ্গ ভালো আছে। আপনি ধরুন টিভিতে দেখছেন, পশ্চিমবঙ্গের কোনো খবর আপনি টিভিতে দেখছেন যে পশ্চিমবঙ্গে কেউ বিজেপির কোন নেতা সমালোচনা করছে, আপনি সঙ্গে সঙ্গে আপনি ভাবছেন আহা পশ্চিমবঙ্গে কি এটা হচ্ছে না। আমি বলছি আপনি উল্টো ভাবুন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, ওখানে দাঁড়িয়ে যে যা ইচ্ছে বলা যায়। আপনার স্টেট, আমার স্টেট, ত্রিপুরায় সেটা বলা যায় না। এখানে সাংবাদিকরা, চ্যানেল, কাগজ স্বাধীন নয়। ব্রিটিশ আমলে পরাধীন ছিল, এখনো পরাধীন। পশ্চিমবঙ্গের টিভিতে, পশ্চিমবঙ্গের কাগজে যদি তৃণমূল বিরোধী খবর দেখেন, সেটাও ধরে নেবেন তৃণমূলের প্লাস পয়েন্ট, কারণ তৃণমূলের গণতন্ত্র আছে। আর এখানে আগের বারই তো আমরা গিয়ে দেখলাম কোন টিভি চ্যানেল অফিস ভেঙেছে, কোন কাগজের অফিস প্রতিবাদী কলম ছিল ভেঙে চুরমার করে দিয়েছে। আগের দিন নিতাইকে অ্যারেস্ট করে রেখেছে। তো এটা কি সুস্থ স্বাভাবিক লক্ষণ? তো পশ্চিমবঙ্গে তো সেটা নেই। ফলে পশ্চিমবঙ্গের কোন এত ভালো ঘটনা ঘটছে, 98% ভালো ঘটনা ঘটছে, 99% ভালো ঘটনা ঘটছে। আর এখানে পশ্চিমবঙ্গে 10 কোটি পপুলেশন, এখানে 37 লক্ষ মানুষ, তার মধ্যে ঘটছে কেন? কিসের জন্য ঘটছে? তারা হাত মিলিয়ে আছে জানেন? বাংলায় হচ্ছে একদিকে বিজেপি আর অন্যদিকে 3 পিস, যারা সকল জোট করে বিধানসভা নির্বাচন লড়েছিল। তাতে সিপিএম 0, বামফ্রন্ট 0 আর কংগ্রেস 0। বড় বড় কথা। পশ্চিমবঙ্গে দেখবেন অধীর চৌধুরী
সিবিআই চাই, ইডি চাই, নেচে বেড়াচ্ছে। আর রাহুল গান্ধীকে চিঠি দিয়েছে ইডি, অধীর চৌধুরী রাস্তায় নেমে দিল্লিতে অ্যারেস্ট হচ্ছেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন আপত্তি তোলেন তখন সেটা খুব মজা লাগে না। যে কোনো একটা নীতি হবে তো সিপিএম কংগ্রেসের। যদি সিবিআই ইডি বিজেপি খারাপ ভাবে ব্যবহার করবে, তা দিল্লিতে সিবিআই ইডি খারাপ আর পশ্চিমবঙ্গে সিবিআই ইডি ভালো, আমার বাড়ি। লজ্জা করে না পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতাদের? পশ্চিমবঙ্গে যখন সিবিআই ইডির বিরুদ্ধে তৃণমূল আওয়াজ তোলে তখন হচ্ছে আইনের পথে চলুক। কেন আজকে রাস্তায় নেমেছে তাহলে দিল্লিতে বা অন্য জায়গায়? বলুক, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যান ইডি দপ্তরে, আইনের পথে চলবে বলুক। ওখানে এক জিনিস এখানে এক জিনিস দুটো হতে পারে না। আরে অন্তত তৃণমূল বিরোধীরা থেকে এই ধরনের কাজ করছেন। আমরা সেই জায়গায় খুব পরিষ্কার করে বলছি, পশ্চিমবঙ্গ ভালো আছে। আপনি যা দেখছেন, যা শুনছেন, সব থেকে বড় বিশ্বাস রাখুন মানুষের উপর। মানুষের অভিজ্ঞতায় মানুষ ভালো আছে বলেই আসানসোলে 1.5 লাখ ভোটে হারা বাবুলের সিট শত্রুঘ্ন সিনহা 3 লাখ ভোটে যেতে। রাজ্যের নির্বাচন কমিশন কিংবা কেন্দ্রের নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গে বিজেপির কপালে পরাজয় পরাজয় পরাজয়, কোন তফাৎ নেই। রাজ্যের নির্বাচন কমিশন হলেও হারে, কেন্দ্রের নির্বাচন কমিশন হলেও হারে। তাদের আবার বড় বড় কথা বলে। পশ্চিমবঙ্গ নিয়ে যা যদি কোনো নেতা কোনো কুৎসা করেন, মনে রাখবেন পশ্চিমবঙ্গের মানুষ তারা তো ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসব কুৎসায় কান দেবেন না। যদি প্রত্যেকটা বাড়ি, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কৃষি, শিল্প, কর্মসংস্থান, পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, যা যা বাংলায় আছে, ত্রিপুরায় প্রতিটি স্কিম তৃণমূল আনতে চায়। আপনারা কংগ্রেসকে দেখেছেন, আপনারা সিপিএম কে দেখেছেন, আপনারা বিজেপিকে দেখেছেন। যারা একটা টার্ম একটা মুখ্যমন্ত্রীকে দিয়ে চালাতে পারে না, তাদের আবার বড় বড় কথা বলে। এবার কোনো কুৎসায় কান দেবেন না। ভোট তৃণমূলকে দিন, তৃণমূলই পারে রাজ্যে সুস্থ বিকল্প দিতে, তৃণমূলই পারে বাংলা ত্রিপুরা হাতে হাত মিলিয়ে দিল্লিকে আমরা নিয়ন্ত্রণ করব, এমন ভাবে ত্রিপুরার এই বিকল্প শক্তিকে তৈরি করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে প্রেয়ার করেছি। নির্বাচন কমিশন আমাদের সভাগুলোর অনুমতি দিচ্ছে, আমরা সভা করছি। আর এটা তো পারমিশনের ব্যাপারেই নেই। প্রচার, নির্বাচন মানেই তো প্রচার। তো প্রচার আমরা করছি, আমরা আইনের মধ্যে থেকে সব করছি, আমরা আইনের বাইরে। আমরা এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা বলছি যে বিরোধী শক্তিকে ডিস্টার্ব করার জন্য সেন্ট্রাল এজেন্সি মিসইউজ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ইডি আর সিবিআই তো অনেক ভালো ভালো দক্ষ অফিসার আছে, আমরা সেই জায়গায় কোনো বক্তব্য রাখছি না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যখন ওয়েস্ট বেঙ্গলের কোনো ইস্যু আসে তখন কংগ্রেস সিবিআই আর ইডিকে ওয়েলকাম করে এবং কোর্টে চলে যায়, গিয়ে বলে তৃণমূলের এগেন্স্টে সিবিআই ইডি হলে কি হাসি, কি খুশি। তো এবার যদি তৃণমূলের কেউ যদি বিরোধিতা করেন তখন বলে না, আইনের পথে চলবে, কোর্টে যান, ওখানে যান, এখানে কেন? তাহলে আজকে কেন সেই কংগ্রেস নেতারা রাস্তায় নামছেন? তাহলে তো যাকে ডাকা হয়েছে তিনি আইনের পথে লড়বেন। তাহলে দিল্লি আর সারা ভারতের জন্য কংগ্রেস একটা নীতিতে চলবে, আর পশ্চিমবঙ্গে কংগ্রেস বিজেপির দালালি করবে, বিজেপির এজেন্সিগুলোকে ডেকে আনবে। এই দুটো দুরকম মুখোশ করা নীতি চলতে পারে না। কুণালবাবু, আমার একটা প্রশ্ন ছিল, আপনি যদি আপনারা দেশে জিতে এখানে সরকার গঠন করতে পারেন তাহলে আপনারা বলছেন কন্যাশ্রী দেবেন। ত্রিপুরা সেরকম ভাবে রেভিনিউটা হয় না, তো আপনারা কি বেসিসে কন্যাশ্রী বা অন্যগুলো দিতে? একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম ক্ষমতা এলেন তখন কিন্তু সিপিএম এর দিনে বিপর্যস্ত ছিলেন। কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হন তারপর থেকে এখনো পর্যন্ত রাজ্যে কিন্তু
রাজ্যের আয় বাড়ানো হয়েছে, কিন্তু সাধারণ মানুষের উপর কোনো অতিরিক্ত কোথাও কোনো কর কোনো কিছু দেওয়া হয়নি। ফলে নানা রকম উদ্ভাবনী পদ্ধতিতে রাজ্য সরকার আয় বাড়াচ্ছে এবং কাজ করছে, এবং আমরা বলছি আমাদের বকেয়াগুলো দেওয়া হোক। রাজীব দীর্ঘদিন মন্ত্রী ছিল, 11 সাল থেকে কোনোদিন কোনো সাধারণ মানুষের উপর চাপ পশ্চিমবঙ্গে দেওয়া হয়নি। তো এখন ত্রিপুরার জন্য নিজস্ব পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের আছে। ফলে ত্রিপুরা যেমন আপনার জনসংখ্যাও তো কম, ত্রিপুরায় পশ্চিমবঙ্গের যে 10 কোটি ধরা যায় সেখানে আপনার 37 লক্ষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের কার্যত 2টি বড় জেলার কাছাকাছি গেলে ত্রিপুরা। ফলে একে আরো যত্ন নিয়ে অনেক ভালোভাবে সাজানো যাবে। পশ্চিমবঙ্গের এত বড় চেহারা, পশ্চিমবঙ্গের 42টা লোকসভা সিট, পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা সিট, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ, তার মধ্যে আপনি যদি দেখেন সব কাজ ভালোভাবে চলছে, 99% কাজ ভালোভাবে চলছে। এবার সমাজের চারপাশে 0.5%, 1% কোথাও কোনো ভুল যদি হয়, সেই ভুল কখনো 99% ঠিককে ম্লান করে দিতে পারেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কন্যাশ্রী যদি বাংলার মেয়েরা পান, লক্ষ্মীর ভান্ডার যদি বাংলার মেয়েরা পান, তৃণমূল কংগ্রেস এই সরকার পরিচালনায় এলে ত্রিপুরার মেয়েরাও কন্যাশ্রী পাবেন, ত্রিপুরার মায়েরাও বোনেরাও লক্ষ্মীর ভান্ডার পাবেন। ঠিক ত্রিপুরার জন্য যেভাবে স্কিম সাজাবার দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তৃণমূলের এখানকার নেতৃত্ব সঠিকভাবে, এখানে বহু অর্থনীতিবিদ, অনেক অধ্যাপক, অনেক শিক্ষক, অনেক বুদ্ধিজীবী, তারা নিয়মিতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন। গত কদিন রাজীব কতজনের সঙ্গে কথা বলেছেন, সুবলবাবুদের কাছে বিভিন্ন মানুষ আসছেন, সুন্দরভাবে একটা বিকল্প পরিকল্পনা তৈরি হচ্ছে। ফলে সন্ত্রাসের ত্রিপুরা, পিছিয়ে পড়া ত্রিপুরা, এই জায়গা থেকে ত্রিপুরাকে বার করে বাংলা ত্রিপুরা হাতে হাত ধরে দিল্লির মাসনাদে প্রভাব ফেলে নতুন করে গড়ে তোলার কাজ নিশ্চিত থাকতে পারেন। বাংলায় যতগুলি স্কিম হচ্ছে ত্রিপুরাতেও সাধারণ মানুষের জন্য সেই স্কিমগুলি হবে। অধীর চৌধুরী প্রসঙ্গে ভিক্টোরিয়ারই একটা কেস করেছিলেন, তিনি সিবিআই তদন্তে হেরে গেছে। আজকে হাইকোর্ট সেটাকে ডিসমিস করেছে, বলেছিল কোনো সিবিআই তদন্ত থেকে হবে না। এটা সম্পূর্ণভাবে কংগ্রেসের বিচারিতা। অর্থাৎ আমরা যখন বলছি যে তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য প্রতিহিংসা পরায়ণ ভাবে 2021-এর পরাজয়ের পর থেকে বিজেপি নানাভাবে হিংস্র আচরণ করছে এবং সেন্ট্রাল এজেন্সির মিসইউজ করছে, কি কাণ্ড! বিজেপি চাইছে সেন্ট্রাল এজেন্সিকে ঢুকিয়ে দিতে, আর পশ্চিমবঙ্গের কংগ্রেস তারা চাইছে সেই সেন্ট্রাল এজেন্সিকে এনে বিজেপির দালালি করতে। তো অধীর চৌধুরী মামলা করেছিলেন যে সিবিআই চাই, হাইকোর্ট আজকে নাকচ করে দিয়েছে, না সিবিআই দরকার নেই। এর থেকে প্রমাণ হয়, আমি হাইকোর্টের রায় নিয়ে বিস্তারিত বলতে চাই না, সেখানে তো চিদম্বরম এবং চিদম্বরমকেই তো হ্যাকেল করেছেন অধীর চৌধুরীর সব লোকজন। আমি বলতে চাই, বাংলায় যে কংগ্রেস বিজেপির বিটিং, বাংলায় যে কংগ্রেস আর সিপিএম বিজেপির দালালি করছে, বিজেপি রাজনৈতিকভাবে পারছে না, তাই তারা চাইছে কোথাও সিবিআই, কোথাও ইডি, কোথাও বিএসএফ এইভাবে ঢুকতে। আর কংগ্রেস আর সিপিএম করছে কি, কোর্টে গিয়ে সিবিআই দাও, ইডি দাও, অর্থাৎ বিজেপির হাতে অস্ত্র তুলে দিতে চাইছে যাতে বিজেপি রাজনৈতিকভাবে প্রভাবিত করতে পারে। তো সিবিআই যদি অধীর চৌধুরী চেয়ে থাকেন, তাহলে আজকে রাহুল গান্ধীকে ডাকার জন্য তিনি অন্য জায়গায় গিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন কেন ইডির বিরুদ্ধে? অধীর চৌধুরীর তো উচিত বিধানসভা, লোকসভার বিরোধী দলনেতার গাড়ি করে রাহুল গান্ধীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ইডি অফিসে পৌঁছে দিয়ে আসা, যদি আইনের পথে চলবে। পশ্চিমবঙ্গে এসে তারা এখানে সিবিআই ইডিকে ডাকবেন, আর দিল্লিতে গিয়ে কেন সিবিআই, কেন ইডি গান্ধী পরিবারকে ডাকছে, কংগ্রেসকে ডাকছে, এই সম্পূর্ণভাবে বিচারিতা। এবং এই ঘটনায় ধরা পড়ে যাচ্ছে কংগ্রেস আসলে বিজেপির দালাল, বিজেপির বিটিং। পশ্চিমবঙ্গে তারা সেই কাজ করছে। আশা করি ম্যাডাম সোনিয়া গান্ধী, রাজ্য কংগ্রেসের এই বিজেপির দালালিটা বন্ধ করা। মুখ্যমন্ত্রী দুদিন আগে উপনির্বাচনের একটি বৈঠকে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে ভায়োলেন্সের যে কালচারটা ত্রিপুরাতে টিএমসি আমদানি করে এনেছে,
এবং পশ্চিমবঙ্গকে তৃণমূল সেটাকে মিনি পাকিস্তানে রূপান্তরিত করেছে। এই বিষয়টা নিয়ে আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবে নতুন হয়েছেন, আমি তাকে কোনো অসম্মান বা তাকে কোনো ধরনের কোনো কঠিন শব্দ প্রয়োগ করতে চাই না। মানুষটা সবে গদিতে বসেছেন, কিন্তু উনি এত কথা বলার আগে শুধু বলুন উনি বসলেন কেন? উনি বাংলার জন্য জানেন, এর জন্য জানেন, কাকে সন্ত্রাস বলে জানেন, কিন্তু মাননীয় ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী আপনি শুধু ত্রিপুরার মানুষকে এইটুকু বলুন যে আপনি মুখ্যমন্ত্রীটা হলেন কেন? আগের মুখ্যমন্ত্রীকে বদলাতে হলো কেন? এই জবাবটা আপনি আগে দিন। আর রইল বাকি দ্বিতীয়, পশ্চিমবঙ্গ সম্পর্কে যা বলছেন মিথ্যা কথা। আর ত্রিপুরায় সন্ত্রাস কাকে বলে সেটা অতীতে একেবারে বাম জমানা থেকে দেখেছেন। কিছুদিন আগে থানার ভেতরে ঢুকে যেভাবে হামলা হয়েছে ত্রিপুরায়, সেটা ভারতবর্ষের লজ্জা। ওসব সিনেমায় দেখা যায়, হিন্দি সিনেমায়, দক্ষিণী সিনেমা সব দেখা যায়। সেগুলো ত্রিপুরার মুখে বিজেপির গুন্ডা বাহিনী, বাইক বাহিনী ওসব করে দেখিয়েছে। কিন্তু আমি নতুন মুখ্যমন্ত্রীকে বলবো, মানিকবাবু আপনি দয়া করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহর অ্যাডভাইসারিটা পড়ে দেখবেন। অ্যাডভাইসারিটা শুধু পশ্চিমবঙ্গকে লেখা নয়, অ্যাডভাইসারিটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে লেখা। গন্ডগোল হচ্ছে, এই সাবধান হতে হবে। আর সেই রাজ্যগুলির মধ্যে বিজেপি শাসিত, কংগ্রেস শাসিত, বাম শাসিত সব রাজ্য আছে। বিজেপির এক মুখপাত্রের কথায় সমস্যা তৈরি হয়েছে। সেখানে শুধু পশ্চিমবঙ্গকে সমালোচনা করে লাভ আছে? পশ্চিমবঙ্গ কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে, এবং উস্কানিমূলক কাজগুলো তারপরেও ঠান্ডা হচ্ছে না আমাকে যেতে দিতে হবে, না আমাকে ঢুকতে দিতে হবে। আর একটা সেকশন যারা শূন্য পেয়েছিল বা ওই কিসব পেয়েছিল, তারা একটু চেষ্টা করছে বিজেপির পরিপূরক হয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত দেখাতে। পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ব্যর্থ করবে। আমি শুধু একটাই কথা বলব, মানিক সরকার ছিলেন আগে মুখ্যমন্ত্রী, পরাজিত হলেন, মানুষ হারিয়ে দিলেন বিপ্লব দেব, এরপরে মানিক সাহা। মানিক সাহাকে শুধু একটা হাত জোড় করে আমার অনুরোধ, পশ্চিমবঙ্গের মুখে আনার আগে আপনি আগে ব্যাখ্যা করে বলবেন কেন একটা টার্ম একটা মুখ্যমন্ত্রী নিয়ে চলতে পারলো না ত্রিপুরা, কেন ওই বিপ্লব দেবকে সরিয়ে আপনাকে বসাতে হলো। এইটা আপনি আগে খোলসা করে বলবেন, তারপর পশ্চিমবঙ্গের পটা নিজের জীবের ডগায় আনবেন। একটা চিঠি দিয়েছি আমরা আজকে, যেটা মানে চিঠি আমরা অনেকগুলো দিয়েছি, কুণালদা বলেছে, তার মধ্যে আমরা চিঠির মধ্যে সীমাবদ্ধ থাকবো না। এই চিঠির পরে আমরা বাধ্য হবে ইলেকশন কমিশন, প্রয়োজন হলে ইলেকশন কমিশন ঘেরাও করবো। আমরা বারবার চিঠি দিয়ে ত্রিপুরার মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে সেটা আমরা অভিযোগ করছি। প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করবো। থ্যাংক ইউ। উপনির্বাচন যে 4টি কেন্দ্রে, সেই বিষয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে। মূল বক্তব্যটা হচ্ছে এই যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল আগরতলায় আসছেন, ত্রিপুরায় আসছেন।